হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ওইসিডি নামে একটি টপিক শেষ করেছি। তো আজকে আমাদের নতুন ক্লাস নতুন টপিক শুরু করার কথা। তো এই চ্যাপ্টারকে আমরা শুরুর দিকে 7টি অংশে ভাগ করেছিলাম। তার মধ্যে প্রথম 5টা অংশ শেষ করেছি, এটা আমাদের 6 নম্বর অংশ। তার মানে আমরা প্রায় চ্যাপ্টারের শেষের দিকে চলে আসছি। তো চলো আমরা আগে বুঝি, ম্যাপটাকে বুঝি। প্রথমে আমরা পড়েছিলাম ব্রেটন উডস ইনস্টিটিউশনস, তারপর ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, এরপর আমরা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক, তারপর আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক করেছি, আর এরপরই আমরা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক করেছি। এবার আজকে ক্লাসে থাকছে তার মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO। এই টপিকটা এতটাই বড় যে এটাকে আমরা এক দুটো ক্লাসে কিন্তু আগের ক্লাসগুলোর মতো এক দুটো ক্লাসে কিন্তু শেষ করতে পারবো না। এর জন্যে আমরা IMF-এর মতো এই ক্লাসটাকেও আমরা প্রায় 9-10টাই ধরে নাও, 9টাই আমরা ছোট ছোট টপিকে ভাগ করেছি। তো সেই 9টা অর্থাৎ WTO এর 9টা টপিকের মধ্যে একটা টপিক হচ্ছে ইভলিউশন অফ WTO, মানে WTO কী করে আসলো, কেন আসলো, কী কারণে দরকার পড়ে, এইসব নিয়ে। তো 1944 সালে যখন ব্রেটন উডস ইনস্টিটিউশনস এর যে কনফারেন্স হয়েছিল যে ব্রেটন উডস কনফারেন্স, তো সেখানে একবার ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন মানে কি তৈরি করার, একটা আন্তর্জাতিক একটা ট্রেড অর্গানাইজেশন তৈরি করার কথা বলা হয়, কিন্তু সেটা নাকচ করে দেয় সেই মানে কনফারেন্সে। কিন্তু এটাও সত্যি যে ট্রেড অর্গানাইজেশন করা দরকার, নইলে অনেক প্রবলেম দাঁড়ায়। আমরা একটু পরেই বুঝবো কী করে প্রবলেম দাঁড়ায়। ইকোনমিক অবস্থা তৈরি করে ভালো করার জন্য তো আমাদের হচ্ছে কি যে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রভৃতি আমরা অনেক কিছু তৈরি করলাম, কিন্তু ট্রেড মানে কি এক দেশের সঙ্গে আরেকটা দেশের ট্রেডিং করা বা আন্তর্জাতিক ট্রেডিং করা, এর সময় অনেক প্রবলেম হতে পারে, এটা ঠিক। তো এই জন্য একটা ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন অবশ্যই দরকার। যাই হোক, ব্রেটন উডস ইনস্টিটিউশনসে বা কনফারেন্সে কিন্তু এইরকম কোনো হচ্ছে কি বিল পাস হয়নি যে হ্যাঁ এরকম একটা অর্গানাইজেশন তৈরি হতে যাচ্ছে। পরবর্তীতে এখানেই থামা গেল না। 1944 সালের পর 1947 সালে জেনারেল এগ্রিমেন্ট অন টারিফস অ্যান্ড ট্রেড মানে গাট, মানে কি এই একটা এগ্রিমেন্ট সাইন করা হয়। সেখানে কিন্তু 23টা ফাউন্ডিং মেম্বার ছিল। যে একটা অর্গানাইজেশন তৈরি করা হবে সেই ক্ষেত্রে কিন্তু 23টার জন হচ্ছে সদস্য রাষ্ট্র ছিল সেখানে। যে যাতে এই কারণে করা হলো যে যাতে কি না গুডস মানে কি যে মানে কি ট্রেডিং করার সময় গুডস, সার্ভিস নয়, গুডস শুধুমাত্র পণ্য ট্রেডিং করার সময় ফ্রি এবং ফেয়ার যেন ইন্টারন্যাশনাল ট্রেড করা সম্ভব হয়। এই জন্য একটা এগ্রিমেন্ট করা হয় যে সবাই মিলে বসবে, সেখানে আলোচনা সভা করবে, তো বিভিন্ন রকমের হচ্ছে প্রবলেমগুলোকে সেখানে তুলে ধরবে। তো এইসব নিয়েই কিন্তু যে কী বলে, এইসব নিয়েই কিন্তু যে একটা এগ্রিমেন্ট সাইন করা হয়, সেটা হচ্ছে গাট বা জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। ঠিক আছে, তো এবার আসি যে এই এগ্রিমেন্টের কী কী অবজেক্টিভ কী কী ছিল। প্রথম কথা ডিসক্রিমিনেট করা যাবে না ট্রেডিংয়ের সময়। তুমি অস্ট্রেলিয়া থেকে ইন্ডিয়াতে আসছো মানে কি যে ট্রেডিং করার জন্য, তো আমরা তাকে অস্ট্রেলিয়ার লোককে তাকে আমরা ডিসক্রিমিনেট করতে পারি না, বৈষম্যকরণ করতে পারি না, আমাদেরকে ইকুয়ালভাবে ধরতে হবে। আর কি যে তারিফ এবং নন তারিফ ট্রেড ব্যারিয়ার, এটাকে সম্পূর্ণভাবে অপনয়ন করতে হবে, মানে যে বার করতে হবে। আচ্ছা, যখন এই কথা বলেই ফেললাম তাহলে একটু আমরা ডিটেইলে বোঝার চেষ্টা করি। মনে করো তুমি USA-তে আছো, এবার ওখানে তো বেশিরভাগ বেসরকারি বা হচ্ছে প্রাইভেট কোম্পানি মানে কি চলে। ধরে নাও একটা ইরিগেশন ক্যানাল হবে, গভর্নমেন্ট সেখানে খাটতে মানে কি যে মাথা নষ্ট করে না, সেখানে হচ্ছে কি প্রাইভেট কোম্পানিই করে। মানে কি যে সেই ইরিগেশন ক্যানাল করার জন্য আগে একটা সুন্দর মতো করে অকশন করা হয়, অকশনে যে জিতবে সেই ক্যানাল বানাবে, জল দেওয়ার মানে কি যেই ইউনিটি দেবে সেই হিসেবে তারা পয়সা কালেক্ট করে নেবে কৃষকদের কাছ থেকে, এইভাবে সিস্টেম চলে। তার মানে যে ওখানে কিন্তু মানে কি চাল ডাল এগুলো উৎপন্ন করতে যে বেশ ভালোই পয়সা দরকার পড়ে। অপরদিকে তুমি ইন্ডিয়াতে দেখো, ইরিগেশন ক্যানাল থেকে শুরু করে বিভিন্ন সার দেওয়া মানে কি ইভেন সেন্ট্রাল গভর্নমেন্ট সার পর্যন্ত বিক্রি করে। কোথাও কোথাও হচ্ছে কি সার পর্যন্ত হচ্ছে কি মানে কি ফ্রিতে দেওয়া হয়, সাবসিডি হিসেবে দিয়ে দেওয়া হয়।
হ্যাঁ, ইরিগেশন ক্যানালের উপর মানে কি ইরিগেশন ক্যানাল দেওয়ার পর যে জল যে সাপ্লাই দেওয়া হচ্ছে মানে কৃষকদের কাছ থেকে কিন্তু কোনো পয়সা সেভাবে নেওয়া হয় না, কারণ কি সেটা কমপ্লিটলি গভর্নমেন্ট করছে সেখানে। তার মানে ইন্ডিয়াতে যারা কৃষি কাজ করছে তাদের কিন্তু খরচ একটু কম হওয়ার কথা তুলনামূলকভাবে, যদিও ইউএসের মতো হচ্ছে টেকনোলজি আমাদের ইন্ডিয়াতে কিন্তু নেই, অত মানে ওয়াইড স্কেলে হচ্ছে লার্জ স্কেলে কিন্তু ইউজ হয় না। আমি ধরে নিলাম ইউএসের মতো জায়গাতে চাল ডাল সবজি এসবের দাম বেশি হবে আর এখানে কম হবে, তাহলে কি এখানকার লোকরা ইউএসএতে লাগাতার হচ্ছে ব্যবসা করবে, ট্রেডিং করবে বা সেখানে বিক্রি করে বসবে বেশি মুনাফা পাওয়ার জন্যে। তাতে কি হবে, ইউএসের যে কৃষকরা সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এটা কেন ক্ষতিগ্রস্ত হবে, কারণ কি ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু অনেক বেশি মানে কি যে সাবসিডি দিয়ে দিচ্ছে কিন্তু ওরা দিচ্ছে না। তারপর আবার কি যখন ইউএসএ মানে কি যখন আমরা আবার এরকম উল্টোটা হতে পারে যে যখন আমরা হচ্ছে ইউএসএ গভর্নমেন্টের কাছে হচ্ছে কি যে নিয়ে যাচ্ছি সেই কোনো একটা প্রোডাক্ট নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য, সেখানে বেশি দাম পাবো বলে, কিন্তু ইউএস গভর্নমেন্ট কী করলো, সেখানে তারিফ লাগিয়ে দিল, কাস্টমস ডিউটি অনেক বেশি বাড়িয়ে দিল। তারপর হচ্ছে কি যে নন তারিফ যেগুলো মানে হয় আর কি ব্যারিয়ার যেরকম হয় তো সেগুলোকে বাড়িয়ে দিল। নন তারিফ ব্যারিয়ার হচ্ছে তুমি যে রাস্তা দিয়ে তুমি পণ্যটাকে সরবরাহ করছো বা যে মার্কেটে গিয়ে মালটাকে বিক্রি করছো, তো সেটার একটা ট্যাক্স হয় বা ধরো সেখানকার একটা ফিস হয়, সেই ফিসের পরিমাণটাকে বাড়িয়ে দিল। এটা হচ্ছে নন তারিফ ব্যারিয়ার বোঝায়। তো এইরকমভাবে কোনো একটা পার্টিকুলার দেশ সেই ইউএসএতে গিয়ে বিরাট ব্যবসা করবে বলে মানে সেই ঈর্ষাজনিত কারণে কখনো কখনো কোনো দেশ সেখানে তারিফ এবং নন তারিফ ব্যারিয়ার অনেক বেশি করে দেয়, আবার ডিসক্রিমিনেট করে, আবার কোটা লাগিয়ে দেয়। আবার দেখা গেলো এমন হলো যে ইউএসএ এবং ইন্ডিয়াতে সমান সমান সাবসিডি দেওয়া আছে, তখন কী হবে, তুমি ওই বিদেশে ইউএসএতে গিয়ে বিক্রি করতে যাবে তো গভর্নমেন্ট হচ্ছে কি এক্সট্রা বিরাট অ্যামাউন্টের হচ্ছে ট্যাক্স লাগিয়ে দেবে। তো এটা একটা প্রবলেম, হয়তো এটা ডিসক্রিমিনেশন হয়ে যায়। তো এরকমভাবে অনেক ট্রেডিংয়ের সময় প্রবলেম হতে পারে। এই রকমেরই ট্রেডিং মানে কি প্রবলেমগুলোকে সলভ করার জন্যই আসছে যে জেনারেল এগ্রিমেন্ট অন তারিফ অ্যান্ড ট্রেড। তার মানে কি গাট এর বৈশিষ্ট্য হচ্ছে কি অবজেক্টিভ হচ্ছে যে বৈষম্য না করা, তারপর তারিফ এবং নন তারিফ এগুলোকে সম্পূর্ণভাবে উঠিয়ে দেওয়া। আচ্ছা, তারপর যদি কোনো ডিসপুট তবুও হয় তবে সেটা বসে মীমাংসা করাটাই বেশি ভালো হয়, এরকমই করা। তো এরপর 1993 সালে কিন্তু গাট এর হচ্ছে কি যে মেম্বার কান্ট্রি হয় 123টা, তার মানে যথেষ্ট পপুলারিটি কিন্তু পাচ্ছে, তার মানে কাজ যথেষ্ট ভালো হচ্ছে। যদিও এর মধ্যে কিছু একটা নেগেটিভিটি কিছু থাকতে পারে, সমস্যা থাকতে পারে, ফেলিয়ার কিছু থাকতে পারে, কিন্তু এটাকে নো ডাউট নিঃসন্দেহে বলতে হবে যে এরা ভালো কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, তো একটা এমন হলো যে প্রায় গাটের দ্বারা বা জেনারেল এগ্রিমেন্ট অন তারিফ অ্যান্ড ট্রেডের দ্বারা প্রায় 90% হচ্ছে কি যে মানে ট্রেড এই গাট এর অন্তর্গত হয়ে যায়। আচ্ছা, কিন্তু এছাড়াও একটু কিছু প্রবলেম দেখা দিচ্ছিলো। কী কারণে প্রবলেম মানে কি দেখা দিচ্ছিলো বা ফেলিয়ার দেখা দিচ্ছিলো, এখানে কিন্তু ট্রেড সার্ভিসের কথা বলা হয়নি, শুধুমাত্র পণ্য সরবরাহ বা ট্রেডিং করার ক্ষেত্রেই GATT ইউজ করা মানে কি যে এগ্রিমেন্ট করা হয়েছিল, কিন্তু কোনো সার্ভিসের জন্য না। তো এখানে যখন সার্ভিস নিয়ে যখন প্রবলেম হবে তখন কিন্তু অবশ্যই মানে কি মানে একটা প্রবলেম রয়েই যায়, তাই না, সেটাকে সলিউশন বার করা। আরেকটা ব্যাপার, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট নিয়ে কিন্তু কোনো কথা বলা হয়নি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট হলো, ধরো কোনো একটা মেশিনটি ইন্ডিয়াতে আবিষ্কার হলো কিন্তু বিদেশে হয়নি, তো যে বেচারা সায়েন্টিস্ট অনেক পরিশ্রম করে জিনিসটাকে বানিয়েছে সেটাই হয়তো ইন্ডিয়াতে তোমার হচ্ছে কি যে পেটেন্ট করলো, আবার বিদেশের লোকরা এখানকারই সায়েন্টিস্টদের যে সৃষ্টি তাকে নকল করে আবার নতুন মেশিন বানাতে পারে, এখানে একটা প্রবলেম হয়ে যায়। তো এরকম ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট ছিল না, প্রবলেম ছিল সেখানে। তার মানে কি অবশ্যই যে একটা অর্গানাইজেশন দরকার যারা কি না নজর রাখবে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, সার্ভিস সিস্টেম বা সার্ভিস ট্রেডিং, এগুলো যেন মানে কি গুডসের ট্রেডিংয়ের সঙ্গে সঙ্গে সার্ভিস ট্রেডিং বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট এগুলোও যেন অবশ্যই মাথায় রাখে। এজন্য প্রায় 8 রাউন্ড বৈঠক হয় গাটের দ্বারা, আর সবচেয়ে লাস্ট বৈঠক হয় হচ্ছে উরুগুয়েতে। 8টা মোটামুটি যে বৈঠক হওয়ার পর উরুগুয়েতে হয় হচ্ছে 8 নাম্বার যে কি বলে কনফারেন্স হয়। তো সেখানে মারাকেশ এগ্রিমেন্ট হয় যে হ্যাঁ এবার কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কিন্তু করতেই হবে। হ্যাঁ, যার ফলস্বরূপ 1995 সালের 1 জানুয়ারি একদম হচ্ছে কি হ্যাপি নিউ ইয়ারের দিন, তো মানে জেনারেল এগ্রিমেন্ট অন
তারিফ অ্যান্ড ট্রেডকে রিপ্লেস করা হয় এবং প্রতিষ্ঠা করা হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে, তো আজকে আমরা বুঝলাম যে কেন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আসলো, আর সেটা কি করে তৈরি হলো, কি উদ্দেশ্যে তৈরি হলো। তো আজকে এই মানে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আরও ডিটেলে জানার চেষ্টা করব। তো অল দ্য বেস্ট, সবাই ভালো করে পড়ো, বাই।